আর এই মুহূর্তে যে খবরের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। ঢাল তরোয়ালহীন বাংলাদেশে এবারে যুদ্ধের প্রস্তুতি। বাংলাদেশি সেনার যুদ্ধ মহড়ায় হাজির মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইউনূসের। নিজের ক্ষমতা সম্পর্কে আদৌ কি ওয়াকিবহাল তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা? দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশি সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। কেন? কারণ বাংলাদেশি সেনার যুদ্ধ মহড়া, সেই যুদ্ধ মহড়ায় হাজির রয়েছে মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, নিজের ক্ষমতা সম্পর্কে আদৌ কি ওয়াকিবহাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কেননা ঢাল তরোয়ালহীন একেবারে বাংলাদেশের সেই পরিস্থিতি, আর তারই মধ্যে যুদ্ধের একটা প্রস্তুতি। দেখুন এই যে মহড়া চলছে, অর্থাৎ বাংলাদেশি সেনার এই যে যুদ্ধ মহড়া, সেই যুদ্ধ মহড়ায় হাজির রয়েছে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ মোহাম্মদ ইউনূসের। নিজের ক্ষমতা সম্পর্কে আদৌ কি তিনি ওয়াকিবহাল? বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কি জানেন যে তার দেশের কতটা ক্ষমতা রয়েছে? ঢাল নেই, তলোয়ার নেই, কিন্তু তিনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দিচ্ছেন। যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দিচ্ছেন তার দেশের সৈন্যদের। বাংলাদেশের সেনাকে বার্তা দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। দেখুন সেই ছবি দেখাচ্ছি যেখানে বাংলাদেশের সেনার যুদ্ধের মহড়া চলছে, আর এখানেই পৌঁছে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আর সেখানেই দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন তিনি। শান্তিতে নোবেল পেয়েছেন এই মোহাম্মদ ইউনূস, কিন্তু তার কথায়, তার প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা ভাষায় বারবার করে প্রকাশ পেয়েছে হিংসা। তার দেশ অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে যেভাবে হিন্দু নিধন চলছে, তাতে বোঝার উপায় নেই যে এই মোহাম্মদ ইউনূস তিনি আদৌ শান্তিতে নোবেলটা পেয়েছেন। তিনি কি শান্তি চান? শান্তির কি তিনি পক্ষে? এবং সবথেকে বড় প্রশ্ন, কার সঙ্গে যুদ্ধ করতে চান এই মোহাম্মদ ইউনূস? তিনি কি ছায়ার সঙ্গে যুদ্ধ করতে চান? যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তাটা তিনি কাকে দিচ্ছেন? তার নিজের দেশের দিকে কি তিনি একবারও তাকিয়েছেন? বাংলাদেশের সেনাকে তিনি যে মুহূর্তে বার্তা দিচ্ছেন, সেই মুহূর্তে কি তিনি নিজের দেশের দিকে তাকাচ্ছেন? একবার শুনুন কি বলেছেন তিনি। এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে, সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি। সেটার জন্য এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। আপনারা শুনলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন। কিন্তু প্রশ্ন হলো, ঢাল তরোয়ালহীন বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতিটা কেন নিচ্ছে? কেন যুদ্ধের প্রস্তুতি? একবার দেখুন, যেখানে দাঁড়িয়ে এই সেনারা যুদ্ধের প্রস্তুতি হচ্ছে সেটা কোন জায়গা? সেটা একটা ক্ষেত, একটা সরষের ক্ষেতের মধ্যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেখানে তারা গিয়ে মহড়া দিচ্ছে, আর সেখান থেকে ফাপা বুলি আওড়াচ্ছেন এই মোহাম্মদ ইউনূস। আর এই মোহাম্মদ ইউনূস নাকি শান্তিতে নোবেল পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মোহাম্মদ ইউনূস যিনি একটা সময় শান্তিতে নোবেল পেয়েছেন, এবারে তার মুখে যুদ্ধের প্রস্তুতি থাকার একটা বার্তা। আর এখানেই তো প্রশ্ন উঠছে যে বাংলাদেশের দিকে কি তিনি একবারও তাকাচ্ছেন? ঢাল তরোয়ালহীন বাংলাদেশকে যুদ্ধে নামার প্রস্তুতি নেওয়ার জন্য তিনি বলছেন। হ্যাঁ, খুব অবাক করা ব্যাপার। উনি কিন্তু যেটা বলেছেন সেটা মারাত্মক। উনি বলছেন যুদ্ধের মহড়া চলছে বটে, কিন্তু এটাই তো প্রেলিউড টু এ ওয়ার, মানে যুদ্ধের প্রস্তুতি। এই ধরনের কথা উনি বলেছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে যদি এটা বলেন যে যুদ্ধের প্রস্তুতি, কিসের প্রস্তুতি, কার সঙ্গে যুদ্ধ, সেটা অবশ্য উনি বলেননি। কিন্তু যুদ্ধের যে প্রস্তুতি, এখন যুদ্ধ করতে হলে তো ভারত ছাড়া কেউ আছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, সেখানে রাখাইনের যে আর্মি আছে তাদের সঙ্গে লড়াই করবেন এরকমও কিছু জানা যাচ্ছে না। তো দুটো ব্যাপার ওনার বক্তব্যের মধ্যে পরিষ্কার। উনি দেখাতে চাইছেন বাংলাদেশ শক্তিশালী, বাংলাদেশ যুদ্ধ করতে তৈরি আছে, এবং বাংলাদেশের যারা ওই চট্টগ্রামে যেখানে মহড়া হয়েছে ওখানে সংখ্যালঘুরা মানে সংখ্যায় অনেকটাই রয়েছেন, এবং তাদেরকে ভয় দেখানো, দেখো আমরা যুদ্ধের কি জায়গায় চলে গেছি, আমাদের প্রস্তুতি কতটা আছে, আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী কিরম ভাবে সক্রিয় আছে,
এটা তাদেরকে বোঝানো, তাদের কাছে তারা হয়তো খবর রাখে না ভারতের কি প্রস্তুতি, সুতরাং তারা হয়তো তাদেরকে ভয় দেখানো এটাই বোধহয় লক্ষ্য বলে আমার ধারণা। কেননা বাংলাদেশের সামরিক প্রস্তুতি যা আছে, যতই মহড়া করুক, ভারতের সঙ্গে হঠাৎই যুদ্ধ করতে লাগবে সেটা তো সম্ভব নয়। লাগলে কয়েক মিনিটের ব্যাপারে ভারতের সঙ্গে তারা ভারত ওদের যুদ্ধ আকাঙ্ক্ষা শেষ করে দিতে পারে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এই বাংলাদেশ যেভাবে অ্যাগ্রেসিভ ভূমিকা নিচ্ছে তা সেটাকে স্তব্ধ করার জন্য আন্তর্জাতিক মহল একটু উদ্যোগী নিক। উদ্যোগ না হলে ভারতকেও কিছু উদ্যোগ নিতে হবে যাতে করে বাংলাদেশ এই ধরনের থেকে বিবৃত থাকে। কিন্তু তারা থাকবে না, কেননা যুদ্ধ তৈরি করেই বাংলাদেশে একটা ভারত বিরোধী বিদ্বেষ হাওয়া তৈরি করতে তারা চাইছে, এবং লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে ভারত বিদ্বেষী হাওয়ার মধ্য দিয়ে যদি ক্ষমতায় আসা যায় বা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখা যায়। কিন্তু রাজাগোপাল বাবু, একটা জিনিস তো বড্ড অবাক লাগছে যে নিজের ক্ষমতা সম্পর্কে আদৌ কি ওয়াকিবহাল এই মোহাম্মদ ইউনূস? কেননা যেখানে যে ছবিটা এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলায় দেখাচ্ছি, যেখানে সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি মহড়া দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা ক্ষেতের মধ্যে তারা যুদ্ধের মহড়া করছে। যাদের কাছে ঢাল নেই, তরোয়াল নেই, তারা কিভাবে এই যুদ্ধের হুঙ্কারটা দিতে পারেন? হ্যাঁ, সেইটা যুদ্ধ তো বোঝা যাচ্ছে কোনো একটা বড় শক্তির সঙ্গে তারা যুদ্ধে সেই ধরনের নিশ্চয়ই তাদের পরিকল্পনা নেই, তারা পেরে উঠবে না। ভারতের সঙ্গে যুদ্ধ নয়, এটা পরিষ্কার। রাখাইন আর্মি তারা বলেছে আমরা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ করতে চাই না। শুধু যুদ্ধটা কার বিরুদ্ধে? যুদ্ধটা খালি কেবলমাত্র ভয়ে দেখানো, দেশের নিজের সহনাগরিককে ভয় দেখানো চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন তার দেশের কতটা ক্ষমতা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। ফের ইতিহাস অস্বীকার বাংলাদেশের, ভারতের সহায়তা মানতে নারাজ বিএইচপি নেতা। স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল, মন্তব্য বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগার শামস। এবং সত্যি কি ইতিহাস বলছে বাংলাদেশ, নাকি ভারতের নামে কুৎসা করাটাই এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় লক্ষ্য? ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন অক্টোবর মাসে ভারত সরকারের সাথে মুজিবনগর সরকারের ৭ দফা ভিত্তিক একটি শর্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একটি স্বাধীন দেশে সামরিক, প্রশাসনিক, পররাষ্ট্র এবং বাণিজ্যিক কর্তৃত্ব যদি অন্য একটি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে ওই দেশকে কি স্বাধীন দেশ বলা যায়? আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, এবং এই বিষয়ে এবারে মুক্তিযোদ্ধা কাজী শহীদুর কি বলছেন শোনাবো। কাজী, মাফ করবেন, মুক্তিযোদ্ধা কাজী শহীদুর তিনি কি বলছেন শোনাই আপনাদের। সম্প্রতি আমরা যে হারে দেখছি যে আমাদের সহপাঠী মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত লজ্জিত তো আছি। তবে মনে হয় যে আমরা যেই দেশটা স্বাধীন করার প্রথম আমরা দেশে যে যুদ্ধ করিয়াছিলাম, আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা ভুল করেছি। ভুল করি যাতে যে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে গলায় জুতা পরিয়ে যেভাবে তাকে অপমান করা হচ্ছে, কোনো মুক্তিযুদ্ধেই কোনোভাবে কোনো রাজনৈতিক দিকে জড়াই নেই। তারা দেশ স্বাধীন করেছিল এবং দেশ স্বাধীন করে সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছিল বিরোধী। আসলে আমরা সত্যিকার আন্দোলন করতাম ছাত্রদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা দেশ বিরোধী হিসাবে আমরা কোনো কাজ করিনি। আর সবচেয়ে উপরে তাদের একটু দেখবেন, আমার এই যে ইউটিউবে যে সমস্ত দেখছি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় টিটকারি মারতেছে, যাদের জন্য বেশ কষ্ট করে দেশে আসলাম, যাদের জন্য একটা স্বাধীনতা উপহার দিলাম, সেই জিনিসটা আজকাল ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারতেছে না। তখন আমি বাধ্য হয়ে আমি এক রবি ঠাকুরের কথা না বলে পারি না। ৭ কোটি মঙ্গলরে বঙ্গজননী রেখেছো বাঙালি করে মানুষ করনি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।